সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চ্যানেল 24 এর প্রবাসীদের নিয়ে আয়োজন। আজকে আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি ইতালির মান্তোবা শহর থেকে। দর্শক, বরাবরের মতো আমাদের সাথে থাকেন একজন অতিথি। আজকের অতিথি সৈয়দ কামরুল ইসলাম মুরাদ। দর্শক, চলুন তার সাথে পরিচিত হই। কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর আজকের এই আয়োজনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আশা করি আমাদের দর্শকরাও ভালো আছে। আর কথা না বাড়িয়ে চলুন শুনি আজকের অতিথির থেকে তার কথোপকথন। আমরা প্রথমেই যদি জানতে চাই যে এই যে ইউরোপে বা ইটালিতে আপনি এসেছেন, তো প্রথমকার যেই গল্পটি সেটি কিন্তু অতটা সাফল্যর ছিল না। তো এই প্রথম দিনের গল্পগুলো যদি একটু বলেন যে কেমন করে আপনি এই দেশে আসার পরে একটু একটু করে স্ট্রাগল করে আপনি এগিয়ে যাচ্ছিলেন। জি, ধন্যবাদ। প্রথম ইটালিতে আসছি 1999 সনে। আমি যদিও বাই রোটেশনে এসেছি, রাশিয়া হয়ে, ইউক্রেন হয়ে, রোমানিয়া হয়ে এসেছি। তো প্রথম অবস্থায় এসে আমি যদিও ওই লিগ্যালিটি ছিল না আমার, আমি কাগজবিহীন ছিলাম। স্ট্রাগল করতে অবশ্যই অনেক ঘাত প্রতিঘাত সইতে হয়েছে আমাদের। তো আমার এখানে আসার এবং আমার এখানে এই পর্যায়ে এসে পৌঁছানোর জন্য আমার সর্বপ্রথমে আমার বড় ভাইয়াকে, সৈয়দ মনিরুল ইসলাম মনির, তাকে আমি স্মরণ করি। দীর্ঘ পথ চলায় আমার কর্মসংস্থান হয় একটি পাবলিসিটি কোম্পানিতে। আমি হেঁটে হেঁটে পাবলিসিটি করেছি প্রতি ডোরে ডোরে। তো আমি যখন কাজ করছি তখন আমার জীবনের প্রথম কাজ আর কি। তো কষ্ট হয়েছে, তবে কাজের ভিতরে একদম ফাঁকি ছিল না আমার। আমি যখন আমাকে একটা রাস্তায় বলতো যে তুমি এই রাস্তার ভেতরে তুমি এগুলো ডিস্ট্রিবিউশন করো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করতাম যত দ্রুত এবং একটা ঘর যেন বাদ না যায়। তো এইগুলো দেখে আমাকে যে গাইড করতেন একজন, ওর নাম হচ্ছে মরণী মনে নাই ঠিক, 25 বছর আগের কথা আর কি। তো ও অনেক পছন্দ করে। ও গিয়ে মালিককে বলে যে এই ছেলে যে কাজ করে তোর 10 জন এই কাজটা করে না। তো ওকে যে 30 টাকা তুই বেতন দিস, সেটাতে আমার মনে হয় ওর ঠগ হয়ে যায়, কম হয়ে যায়। আপনার বেতন ছিল 30 ইউরো। তখন ও আমাকে বললো 30 মিলা, তখন মিলা। তখন ওকে বলো যে তুই ওকে 50 মিলা দিলেও কম হবে। তখন ওই মালিক বলছে কি তুই সত্যি কথা বলস? তোর জুতা খুলে দেখ। তো জুতা খুলে দেখে আমার পায়ের চারিদিকে ফোসকা পড়ে গেছে। তখন মালিক বলছে 50 টাকা, আমি ওকে 60 টাকা করে দেবো। তো এই ফার্স্ট আমি উদ্দীপনা পেয়ে, আমি এখন আমার কান্না পেয়ে যাচ্ছি যে একটা ইতালিয়ান আমাকে দেখে তার উদারতা, এতে আমি মোটামুটি অনুপ্রাণিত হই। তো অনেক যতদিন পর্যন্ত আমার ডকুমেন্ট ছিল না, আমি ওদের সাথে কাজ করছি। ওরা 60 টাকা 70 টাকা, এমনকি ওই যে ড্রাইভার, সে আমাকে প্রতিদিন লাঞ্চে ওর নিজে টাকা দিয়ে আমাকে খাওয়াতো। তো এটা আমার জন্য একটা বড় সাফল্য। দ্বিতীয়ত, যখন আমি ডকুমেন্ট হয়ে যায় এখানে, আমি সত্যি বলতে লজ্জা নেই, এখানে আমি ওই একটা কোম্পানির সাথে কাজ করছি। ওরা হলো আপনার এদিলে বলে আর কি, এই আপনার বুড়াতরে বলে ইতালিতে, যেটা রাজমিস্ত্রির কাজ। ওদের সহযোগী হিসেবে কাজ করেছে, ওইখান থেকে আমার কাগজটা হয় আর কি। তো এরপরে ওই ভেনিস শহর ছেড়ে আমি যখন চলে আসি ইটালির এই মান্তোবা শহরে, যেহেতু আমার ভাইয়ার বাসা মান্তোবাই আবার পাশেই। তো এখান থেকেই আমি আমার সেকেন্ড ধাপ শুরু করি আর কি। তো এর আগে মাঝখানে আরেকটা আমি ওইখানে আরেকটা ফ্যাক্টরিতে কাজ করেছি। ওটা মোটামুটি ভালোই, কিন্তু আমার শহর পছন্দ ছিল এই মান্তোবা, যেহেতু আমার বড় ভাই এখানে ছিল। আর একটা বিষয় আমরা যদি জানতে চাই যে এই যে সাফল্য অর্জনের পিছনে আপনি বললেন যে আপনার ভাইকে স্মরণ করলেন, তো এই বিষয়টা কিন্তু আমরা আসলেই আমাদের সেকেন্ড জেনারেশন বলবো যে এভাবে কিন্তু কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আরেকটা বিষয় বলবো যে আপনি তো একজন কমিউনিটিতে কাজ করছেন, তো এখানকার কমিউনিটির অবস্থা সম্পর্কে যদি জানি যে এখানে প্রবাসীরা কেমন আছে এবং প্রবাসীদের প্রজন্মগুলো কেমন আছে, যারা এখানে জন্ম হয়েছে, শিশুরা এখানে কি পড়াশোনার সুযোগ পাচ্ছে কিনা, বাংলা শিখছে কিনা, বা এই বিষয়ে কি উদ্যোগ আছে আপনাদের? জি, এখানে আমাদের যারা বাঙালি কমিউনিটির সবাই আছে, অবশ্যই তারা আমরা একে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করার চেষ্টা করি। আমাদের মধ্যে সহমর্মিতা আছে। আমরা যেহেতু বাঙালি, আমাদের এখানে বর্ণ গোত্রের কোনো আসলে বালাই নেই। এখানে আমাদের হিন্দুরাও আছে, আমাদের বাংলাদেশি ভাইয়েরা। আমরা ওনাদের কালচারের সাথে আমরা একত্রতা প্রকাশ করি। আমরা ইনভাইট করি, ওনারা যায়, ওনাদের ইনভাইটে আমরা আসি, এরকম আর কি। তো আর এখানে আমাদের যে প্রজন্মরা জন্ম নিয়েছে, এদের জন্য এখন আমরা ওইরকম ভাবে কোনো কিছু করতে না পারলেও এখানে মসজিদ আছে কলতুরালে, আমাদের কালচারের একটা মসজিদ আছে নিজেদেরই বাঙালিদের, আর একটা মসজিদ হয়েছে মরক্কি প্লাস বাঙালির সমন্বয়ে। সেখানে মাদ্রাসাও হয়েছে আমাদের বাঙালি ভাইদের মাধ্যমে, সেখানে হাফেজি মাদ্রাসা চলছে।
শিক্ষা চলছে বা আরবি, বাংলাদেশিদের জন্য এখন আমরা একটা মোটামুটি আলোচনার মধ্যে আছে। আমাদের কমিউনের সিটি কর্পোরেশনের যে মেয়র, ওনারা বলছে একটা বাঙালি স্কুলের জন্য আমাদেরকে সহায়তা করবে, যেভাবে হোক এটা ইনশাল্লাহ অচিরেই আমরা হয়তো এটার একটা ফসল ঘরে তুলতে পারবো। চমৎকার। আরেকটা বিষয় আমরা যদি জানতে চাই যে বাংলাদেশকে নিয়ে তো অনেক স্বপ্ন দেখেন, এখানে দল মত এর ঊর্ধ্বে থেকে অনেকে অনেক দল করেন, আপনারাও অনেক সভা সমিতিতে কাজ করেন। তো বাংলাদেশকে নিয়ে কিভাবে দেখতে চান একজন নাগরিক হিসাবে? বাংলাদেশের এই যে নির্বাচন হচ্ছে আগামীতে, এবং বাংলাদেশি থেকে এসেও এখানে যে বাংলাদেশকে আপনারা বুকের মধ্যে লালন করেন, বাংলাদেশকে কিভাবে দেখতে চান আপনি? ধন্যবাদ। এই প্রশ্নটা আসলে একটু যেতে হয় আর কি, যেহেতু আপনি বাংলাদেশ নিয়ে প্রশ্ন করছেন এবং আমি যেহেতু বাংলাদেশি সত্তার একজন না, তো আমি সত্যিকার অর্থে আমিও একটা বুকে লালন করি একটা 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 দলকে। আমার চাওয়া পাওয়া থাকতেই পারে, একটা দলের আমি পছন্দ করতেই পারি। আমি জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, আমি জিয়া আদর্শের সৈনিক। তবে এই প্রবাসে আমি আমি যেই দলেই করি না কেন, আমার সাথে এখানে সব ধরনের মানুষের সাথে আমার কোঅপারেশন আছে। আমার কাছে এখানে দল বড় না, এখানে আমার দেশ বড়। আমি এখানে দেশের জন্য কাজ করতে চাই, সে ভিন্ন গোত্রের হোক, ভিন্ন দলের হোক, ভিন্ন ধর্মের হোক, ভিন্ন মতের হোক, কিন্তু আমরা চাই আমরা এই বাংলাদেশি, এইটাই হলো আমাদের সবচেয়ে বড় একটা পরিচয় আর কি। এই পরিচয়টাকে নিয়েই আমরা বাংলাদেশকে যেমন এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের এভিডেন্স যোদ্ধারা যাতে সহযোগী ভাবে আমাদের সহযোগিতা করতে পারে সবাইকে। এবং আমি আপনাকে আজকে এখানে বলি, আমি মোটামুটি সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত আছে। এখানে অনেক বাংলাদেশিদের যাদের নতুন আসছে, তাদের কাগজের সমস্যা, তাদের ডাক্তারি কার্ডের সমস্যা, তাদের অ্যাকাউন্টের সমস্যা, ব্যাংকিং, তাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। এদেরকে নিয়ে আমি মোটামুটি কাজ করি। তো এবং কোর্টেও তাদের পেপারস এর ব্যাপারেও আমি মোটামুটি উকিল এবং কোর্টে যাই। তো অনেকের সমস্যাগুলোকে আমি ফিল করি এবং আমার সে শত্রু হোক আর মিত্র হোক, এইগুলোর দেখার আসলে আমাদের ব্যাপার না। আরেকটা বিষয় যদি জানি যে প্রবাসে আসতে হলে তাদের জন্য কি পরামর্শ দিবেন, যে তারা যেন কিছু দক্ষতা নিয়ে আসে, এই বিষয়ে যদি ছোট করে বলেন। অবশ্যই, যদি আমরা যারা আমরা দেশ থেকে আসার চিন্তা করি, তাদেরকে সবাইকে আমি বলবো যে আপনারা অবশ্যই একটা না একটা প্রশিক্ষণ নিয়ে আসেন। যেমন মেটাল মেকানিকের কাজের এই শহরে বিশেষ করে বিশেষ চাহিদা আছে। তারপরে আমাদের এই মান্তবা শহরে চাহিদা আছে এবং বিভিন্ন শহরে বিভিন্ন ধরনের চাহিদা আছে। অনেক, যেমন আপনার আমাদের কাছাকাছি টুরিস্ট পয়েন্ট আছে, সেখানে হোটেলের রেস্টুরেন্টের ব্যবসা, সেখানে আপনার যদি বাবুর্চির কোন একটা ভালো পর্যায়ে নিয়ে আসেন, এটা তাহলে অনেক সুন্দর। ড্রাইভিং লাইসেন্স থাকলে ওয়েলকাম। তো সে সব ব্যবস্থায় এখানে মনে করেন যদি কিছু না কিছু শিখে আসেন, ইভেন বিশেষ করে যেই দেশেই আসবেন, যদি বাংলাদেশ থেকে ইতালিতে আসেন, ইতালির ভাষাটাকে একটু চর্চা করার চেষ্টা করবেন। যদি আপনি জার্মান যান, জার্মানের ভাষাটাকে একটু চেষ্টা করবেন। একটু চটি বই আছে বাংলাদেশে পাওয়া যায়, আমি যতটুকু দেখছি আর কি। এগুলো শিক্ষা নিলে আমাদের জন্য আরেকটু ভালো হয়। এখন বর্তমানে ইতালিতে একটা বলা আছে যে যদি আপনি ভাষা জানেন, আপনার কাগজের কোনো সমস্যা নেই, সেহেতু আপনারা অবশ্যই ভাষাটাকে সর্বাগ্রে গুরুত্ব দিবেন। বাহ, চমৎকার। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যদি ছোট্ট করে একটু জানি যে এখানে তো আমরা জানি যে অ্যাম্বাসির অনেক ধরনের সমস্যা থেকে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টের জটিলতা রয়েছে। আবার আমরা দেখেছি যে প্রবাসী অধিকার সংস্থা থেকে পেনশন স্কিমের আওতায় তারা প্রণোদনা চাচ্ছেন না, পেনশন চাচ্ছেন। এবং ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের যে কার্ড করে লাশ প্রেরণ করা হয়, সেটা কার্ডবিহীন লাশ প্রেরণের বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য তারা অনুরোধ করেছেন। এই বিষয়ে যদি ছোট্ট করে একটু বলেন, তারপরে আমরা শেষ করব। আসলে এই সবগুলোর ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু এখানে কনসুলেট জেনারেল মিলানো, আমরা উত্তরের অধিবাসী, আর এইসব বিবিধ সমস্যাগুলো আমাদের কনসুলেট জেনারেলদের সাথে আলোচনা করে এগুলো ডিসকাস করা উচিত। কারণ আমাদের পাসপোর্টের সমস্যাগুলো অনেক জটিল। আমি প্রায় মিলানোতে যাই, যেখানে অনেক দেখি অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন আমাদের ভাইয়েরা আসে। তারা অনেক কষ্ট করে একদিনের টাকা কাজ শেষ করে বন্ধ ছুটি নিয়ে তারপরে আসে এখানে, তারা সেবা ঠিকভাবে পাচ্ছে না। সবাই সদয় এই ব্যাপারে যে একটু আন্তরিকতা দেখায় এবং তারা চেষ্টা করে, যেহেতু এই বিভিন্ন প্রভিন্সে এখন তারা যাচ্ছে প্রতি সপ্তাহে একবার করে, তো এগুলাকে ছোট করে নিয়ে আসার জন্য তারা অনেক চেষ্টা করতেছে। তবে আমরা বলবো যে এটা আরো দ্রুত, যদি আমাদের এই এম্বাসিতে যদি আরো একটু লোকবল থাকে, তবে এই কাজগুলো আর একটু সহজ হয়ে যায়। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে, দর্শকদের জন্য আপনার কি বলবার আছে, এরপরে আমরা বিদায় নিব।
দর্শকদের জন্য আমার সবচেয়ে বড় যেটা আমার আর্গুমেন্ট, আমরা যারা প্রবাসে থাকি আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন দেশের জন্য কাজ করতে পারি। সদিচ্ছা থাকলে দেশে কেন, যে কোনো জায়গার থেকে কাজ করা যায়। সমস্ত বিশ্ববাসী আমরা আমরা সবাই যদি আমাদের বাংলাদেশের জন্য মন দিয়ে কাজ করি, তবে বাংলাদেশটা এক সময় দেখবো যে ইউরোপ কেন আমেরিকার মতো সুন্দর হয়ে যাবে। আমরা চাই আমাদের এশিয়ার মধ্যে আমাদের বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক। বাংলাদেশ যেন একদম সব সব থেকে একটা সুন্দর সফল কান্ট্রি হিসেবে পরিচিতি পাক বাংলাদেশের সমস্ত বিশ্বে, এই প্রত্যাশা আমার। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও অনেক শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি। আজকে এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। আমি রিয়াজুল ইসলাম কাউসার। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায়।